আবরাজ নিজের কেবিনে বসে সামনে অনেকগুলো ফাইল। বেশ লম্বা সময় ধরে সে অফিসে আসেনি। আব্রাহাম এবং মিলন খান যদিও এদিকটা সামলে নিয়েছে, তবুও আবরাজের কাজের যেন শেষ হচ্ছে না। আবরাজ ফাইল দেখতে দেখতে সাব্বির কেবিনে প্রবেশ করলো, হাতে টিফিন। আবরাজ দেখেই বুঝে গেল বউ তার বাড়ি থেকে লাঞ্চ পাঠিয়েছে। হাতে মধ্যমা এবং তর্জনী আঙ্গুলের ফাঁকে পেন স্পিনিং করতে ব্যস্ত। সে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে কিছু ভাবছে। সাব্বির খাবারের বক্সটা নিয়ে গিয়ে সেন্টার টেবিলের ওপর রাখলো। এরপর এসে আবরাজের সামনে দাঁড়িয়ে বলে উঠল, বাড়ি থেকে খাবার এসেছে স্যার। আবরাজের প্রতিক্রিয়া নেই কোনো, সে তখনও কিছু ভেবে চলেছে। দৃষ্টি তার সাব্বিরের দিকে স্থির। সাব্বির ভরকে গেল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বেচারার বউয়ের সাথে আজ ঝামেলা হয়েছে। এরপর জুনায়েদের ব্যবস্থা করলো। এখন আবার স্যারের এই মুড, মহা মুশকিল। কি যে ভাবছে স্যার, সে ভেবে সে হয়রান হয়। একটু আগে বাসায় যাওয়া গেলে বউয়ের রাগটা ভাঙাতে সুবিধা হতো। সাব্বির নিজেকে ধাতস্থ করে বলল, স্যার আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বুঝলে সাব্বির, আই থিঙ্ক তোমার ম্যামের জবটা করা ইম্পর্টেন্ট। বাসায় থেকে কি জগা খিচুড়ি যে রাধে বলা যায় না। সাব্বির ভাবনায় পড়ে গেল, কিসের কথা বলছে? সে যা ভাবছে এমন কিছুর ভয় কি স্যারও পাচ্ছে? যদিও আবরাজ খান ভয় পাওয়ার মতো মানুষ নয়, এতদিনে সে এটা ঠিকই বুঝে গেছে। আবরাজ গা থেকে ব্লেজারটা খুলে রাখলো। সাদা শার্টের ওপর কালো রঙের ওয়েস্টকোট। শার্টে আবৃত থাকা শরীরের ভেতরের হাতের পেশিগুলো ফুলে ফেপে উঠেছে। আবরাজ ওয়াশরুমে যাওয়ার পর সাব্বির খাবার রেডি করতে ব্যস্ত হলো। নিঃসন্দেহে স্যারের বউয়ের হাতের রান্না সুস্বাদু হবে। যদিও সাব্বিরের এখনও ফিজার হাতের রান্না খাওয়া হয়নি, তবে খাবার দেখে এতটুকু অনুমান করা তো যায়ই। আবরাজ বেরিয়ে এসে সোফায় বসলো। সাব্বির চলে যাওয়ার জন্য উদ্যত হলো। আবরাজ তখন বলে উঠল, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? এনিথিং রং? সাব্বির কণ্ঠ খাদে নামিয়ে বলল, স্যার তিহার সাথে একটু ঝগড়া হয়েছে রাতে। ভেরি ব্যাড সাব্বির। বউয়ের সাথে ঝগড়া নয়, শুধু রোমান্স হবে, অনলি থ্রিল, ভালোবাসা আদান প্রদান হবে। গট ইট? পুরুষটার বচনভঙ্গি শুনে মনে হচ্ছে সে খুব দক্ষ এই বিষয়ে। কত সুন্দর করে পরামর্শ দিচ্ছে। ভাবখানা বড্ড গুরুগম্ভীর। সাব্বির হতবম্ব, তবুও মাথা ঝাঁকিয়ে সায় দিল আবরাজের কথায়। বাড়িতে যখন আবরাজ ফিরল, ফিজা তখন শাশুড়ি আর মিষ্টির সাথে বসে গল্প করছে। মিষ্টি সন্ধ্যায় এসছে, আব্রাহাম গিয়ে নিয়ে এসছে। ছুটি পড়েছে, আবার ভাইয়ের বিয়েতে তো সে থাকতে পারেনি। আসার পর থেকেই মায়ের সাথে ঘ্যান ঘ্যান করছে মেহেরিনকে খান বাড়িতে নিয়ে আসার জন্য। ইলা বেগম ঠিকঠাক বুঝতে পারে না মেয়ে নিজের ভাবির জন্য এমন অস্থির হচ্ছে নাকি ভাইয়ের হয়ে চামচামি করছে। তবে ঠিক করলেন স্বামীর সাথে কথা বলবে। বাড়ির বউ আর কয়দিন ফেলে রাখবে পরের বাড়ি। আবরাজ বোনের সাথে কথা বলে রুমের দিকে গেল। ফিজা তখনও বসে। আবরাজ নিজের ব্লেজারটা ফেলে গিয়েছে সোফায়। একজন সার্ভেন্ট সেটা নিতে গেলে ফিজা খপ করে সেটা নিজের কাছে নিয়ে নিল। জোর করে মুখে হাসি টেনে বলে উঠল, আমি রুমে যাওয়ার সময় নিয়ে যাব। সার্ভেন্ট মাথা নিচু করে চলে গেল। আব্রাহাম একবার আর চোখে ফিজার শক্ত করে ধরে রাখা ব্লেজারটার দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল। ফিজা গুটি গুটি পায়ে উঠে রুমের দিকে অগ্রসর হলো। মা মেয়ের কথাবার্তা তখনও চলছে। আব্রাহাম ফোন নিয়ে বসে আছে। মিলন খান অনেক পরে এলো, এসে মেয়ের পাশে বসলেন। মেয়ের সাথে সময় নিয়ে আড্ডা দিল। আব্রাহাম এর মধ্যে একবার উঠে ডাইনিং এর দিকে গেল। ইলা বেগম তখন বললেন, আপার সাথে কথা বলে অনুষ্ঠানের ডেট ফিক্স করে নিয়েন আপনি। মিলন খান মেয়ের থেকে দৃষ্টি ঘুরিয়ে স্ত্রীর দিকে দৃষ্টিপাত করলেন, তবে কিছু বললেন না তিনি। আপন মনে কিছু ভাবতে ভাবতে নিজের রুমের দিকে চলে গেল। মিষ্টি মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বাবা মা দুজনেই শৌখিন। তাদের মধ্যে কখনোই সে নিজের এতটুকু বয়সে ঝগড়া ঝামেলা মন কষাকষি হতে দেখেনি। তবে মা ইলা বেগম মাঝে মধ্যে অভিমান করেন। মিলন খানের কাজ নিয়ে ভীষণ অসন্তুষ্ট থাকেন তিনি। সারা বছর শহরের বাইরে দেশ বিদেশ ঘোরাঘুরি এসব নিয়েই তাহার একটু অভিমান হয় বটে। তবে মিলন খান স্ত্রীর মন বোঝে। সময় পেলে কত আল্লাদিপানা যে করেন স্ত্রীকে নিয়ে তার হিসাব নেই। এই তো গত বছর কত বড় করে ওয়েডিং অ্যানিভার্সারি সারপ্রাইজ দিলেন। প্রায় এমন সব সারপ্রাইজ তিনি স্ত্রীকে দিয়ে থাকেন। আবরাজের কোমরে জড়ানো শুভ্র টাওয়েল যেন শুভ্র রঙের একখণ্ড মেঘ। উদর থেকে বুকের খাজ লক্ষ্য করতেই রমণীর হৃদয়টা কেঁপে উঠল। দৃষ্টি সংবরণ করে সাথে নিজেকেও আড়ালে নেওয়ার একরকম প্রয়াস করল। তুমি অফিসে যাচ্ছ না কেন? আজ 6 মাসের অধিক সময় হয় ফিজা অফিসে যাচ্ছে না। যখন আবরাজের সাথে জার্মানিতে চলে গেল, এরপর আর যাওয়া হয়নি। তবে মিলন খান তো ফিজার সাথে এই ব্যাপারে কথা বলেছেন এবং ফিজার অনুপস্থিতিতে মেহেরিনকে জবটা দেওয়া হয়েছে। কিন্তু আজ হঠাৎ করে কেন আবরাজ এমন প্রশ্ন করছে? ফিজা কিছু বলার আগেই আবারও পুরুষটার গর্জন শোনা গেল, আনসার মি। সকালের কারণে এমনিতেই ফিজার রাগ ছিল, এখন আবার চিল্লাচ্ছে। ফিজা নিজের হাতে থাকা ব্লেজারটা মুচড়ে ধরে ছুঁড়ে ফেলল বিছানায়। দৃষ্টি নত করে বলল, মাসের শুরু তো সবে মাত্র, কাল থেকে জয়েন করব।
কণ্ঠ কেমন নিস্তেজ। আবরাজ তবুও এ ব্যাপারে কিছু বলল না। সে কাপড় চেঞ্জ করে বেরিয়ে গেল রুম থেকে। ফিজা ঘড়ি দেখলো, খাওয়ার সময় হয়েছে, অথচ তাকে বলল না পর্যন্ত একবার। এমন তো কখনো করে না আবরাজ। ফিজা মনে মনে কথাটা ভেবে একটু না অনেকটা হতভম্ব হয়ে গেল। সে পরনির্ভরশীল হয়ে যাচ্ছে কি? এক্সপেকটেশনটা কি একটু বেশি করে ফেলছে, যেটা আদৌ করা উচিত হয়নি? নিজের রাগ অভিমান মন থেকে ঠেলে বের করার এক প্রকার যুদ্ধে নেমে গেল। 4 বছর যে মানুষটা তাকে অবহেলায়, অনাদরে আর মানসিক এক অশান্তিতে ভাসিয়ে নিজের মতো দূরে ছিল, সেই মানুষটাকে নিয়ে সে একটু বেশি ভেবে বসে আছে, স্বপ্ন বুনছে। আদৌ তার ফিরে আসা কিংবা যাওয়া নিয়ে কোনো নিশ্চয়তা নেই। যখন তখন এই পুরুষ তার থেকে দূরে যেতে পারে, যেমন কিছুদিন আগেও সে গিয়েছিল। নিজের মনে এসব ভাবতে ভাবতে ফিজা নিচে নেমে এলো। সে যখন এলো, ইলা বেগম তখন কিছুটা বিচলিত হলেন। সেভাবেই বলে উঠলেন, এত লেট করলি যে? ওষুধ ছিল একটা, খালি পেটে, ওটা খেয়ে একটু অপেক্ষা করতে হয়েছে। ফিজা একটা চেয়ারে বসতে বসতে জবাবে বলল। মিষ্টি আজ বাবা আর বড় ভাইয়ের পাশের চেয়ার দখল করেছে। যদিও আবরাজের পাশে আব্রাহামের বাঁ দিকের চেয়ারটা খালি, তবুও ফিজা অন্য চেয়ারে বসলো। ইলা বেগম ফিজার প্লেটে ভাত তুলে দিতে দিতে শাসনের ভঙ্গিতে বললেন, কি যে করিস, আগে খেয়ে নিবি না? এখন বস, সবার খাওয়া শেষ। মিলন খান ফিজার সাথে টুকটাক কথা বলল। খাওয়া দাওয়া শেষে কিছু সময় সবাই লিভিং রুমে বসলো। ফিজা খেয়ে একটু দাঁড়িয়ে রইল সেখানে, তারপর শাশুড়িকে বলে রুমে চলে গেল। আলমারি থেকে নিজের রাতের পোশাক বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ড্রেস চেঞ্জ করে যখন বেরিয়ে এলো, আবরাজ তখন নিজের রাতের পোশাক পরে কিছু ফাইল নিয়ে তখন সোফায় বসে পা আড়াআড়িভাবে সেন্টার টেবিলের ওপর তুলে রেখেছে। হাতের পেন্সিলটা নৃত্য করছে আঙুলের ফাঁকে। ফিজা আয়নার সামনে দাঁড়ালো এসে। রাতের কিছু প্রসাধনী হাতে পায়ে লাগিয়ে নিল। আচমকায় লিপস্টিকের ওপর দৃষ্টি স্থির হলো। সাদা রঙের লং গাউন তার পরনে, ওড়না নেই শরীরে। মনে এক অদ্ভুত বাসনা জাগ্রত হলো। লিপস্টিকটা হাতে নিয়ে অল্প স্বল্প গোলাপি রঙের ওষ্ঠদয়ে ঢেকে লাল রঙিন করার জন্য উদ্যত হতেই পেছন থেকে তৎক্ষণাৎ নিজের কোমরে শক্ত হাতের শীতল স্পর্শ পেল। লিপস্টিক হাতের মুঠো করে ধরে রাখলো। ফিজা আয়নায় তাকাতেই আবরাজের নিষ্প্রভ দৃষ্টি যেন ফিজাকে শাসাচ্ছে। হিমবাহের ন্যায় শীতল কণ্ঠ আবরাজের একসময় বলে উঠল, তুমি কি চাচ্ছ? লিপস্টিক দিয়ে আমার সামনে ঘুরঘুর করবে আর আমি মাতাল হয়ে তোমার লিপস্টিক খেয়ে অসুস্থ হয়ে পড়ি? ফিজা হতবাক হয়ে কিছু বলতে ভুলে গেল। সে তো এসব ভেবে লিপস্টিক লাগাতে আসেনি, আর না আগে কখনো এমন ভাবে লিপস্টিক লাগিয়েছে। ফিজা নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে নিজেকে ছাড়িয়ে নিল। যদিও এটা পসিবল ছিল না, তবে আবরাজ চেয়েছে বিদায় হয়েছে। আবরাজ নিষ্প্রভ দৃষ্টে চেয়ে ফিজার মুখের দিকে। সাদা রঙের নাইট ড্রেসটা শরীরের সঙ্গে যেন মিশে আছে। বেশ আকর্ষণীয় হয়ে উঠছে ফিজার শরীরের বিভিন্ন অঙ্গ। ফিজা তরিতে নিজের হাতে লিপস্টিক রাখলো ড্রেসিং টেবিলের ওপর। নিজের অবাধ্য নরম মনকে আবার পাথরের ন্যায় শক্ত করতে বেশ কড়াকড়িভাবে শাসিয়ে নিল। দ্রুত পা ফেলে পিছিয়ে যেতেই আবরাজের হাত নিজের কোমরে আবারও অনুভব করল। চোখের দৃষ্টি যে ভয়ঙ্কর, ফিজা এই দৃষ্টির ব্যাখ্যা জানে। গলদেশ পুরুষটার শক্ত হাতের স্পর্শ পেল। তৎক্ষণাৎ নিজের হাত জোড়া সেই হাতের উপর চলে গেল। আবরাজ যেন কয়েকশো বছরের তৃষ্ণার্ত এক চাতক পাখি। আবরাজের শরীরে জড়ানো রেশমের তৈরি একটা ঢিলেঢালা ড্রেসিং গাউন, কোমরে যেটা সুতির বেল্ট সেটা টেনে খুলে নিল। ফিজার হাতে সেটা পেঁচাতে ফিজার বুঝতে বাকি রইল না আবরাজ খান আজ সব রকম প্রস্তুতি নিয়েই তবে এসেছে। আবরাজের চাহনিতে এক অদ্ভুত আকর্ষণ, চাহনি মারাত্মক। পুরুষটার মাদকাসক্ত দৃষ্টিতে ফিজার যেন সর্বাঙ্গ ঝলসে যায়। চোখের অতল গহ্বরে যেন এক সমুদ্র সমান মহাব্বত লুকিয়ে। তবে তা কেন প্রকাশ্যে নয় পুরুষটার? এ যেন বিরাট একটা গোলকধাঁধার মধ্যে পড়ে যায় ফিজা। সে দৃষ্টি যেন বিস্ময়কর কোনো জাদু বলে করা, নেশার মতো গভীর, মাতাল করে দেওয়া রকম। ফিজা অনুভব করে পুরুষটার ভেতর বাইর দুইটা রূপ, কিন্তু কেন? ভালোবাসে শতভাগ নিশ্চিত, অথচ সেই ভালোবাসা কোনো দিনও উচ্চারিত হয়নি, কোনো কথায় বা স্পর্শে ধরা দেয়নি। যেন পুরুষটা নিজের অনুভূতিকে আটকে রেখেছে এক অদৃশ্য প্রাচীরের আড়ালে। তবুও সেই নীরব মাদকতায় বারবার হারিয়ে যেতে থাকে ফিজা। ভালোবাসা নাকি শুধুই মোহ, এই দ্বন্দ্বে পড়ে কখনো কখনো নিজেকেই প্রশ্ন করে সে। কিন্তু হৃদয়ের ভাষা কখনো লুকিয়ে রাখা যায় না। সময়ের পরতে পরতে জমে থাকা সব নিঃশব্দ অনুভব একদিন বিস্ফোরিত হয়। ফিজা যখন ঠিক ভাবতে শুরু করে আবরাজ শুধু এক গোলকধাঁধা, ঠিক তখনই আবরাজ এগিয়ে আসে। চোখে ছিল একই রকম মাদকতা, তবে এবার তা ছিল স্পষ্ট ভালোবাসার রঙে রাঙানো। তুমি ছাড়া আমি একটা দিন কল্পনাও করতে পারি না সুগন্ধি ফুল। আবরাজের স্বীকারোক্তি যেন সব প্রশ্নের উত্তর হয়ে দাঁড়ায়। কিন্তু এটুকু যথেষ্ট কি? হয়তো, তবে এত কিছু এখন ফিজা ভাবতে পারছে না।
আবরাজ যখন মুখটা নামিয়ে ফিজার গলায় মুখ রাখলো, ফিজার সমস্ত শরীর কেঁপে উঠল এক অদ্ভুত শিহরণে। চোখ দুটো বুজে এলো আপনাতেই। এক হাত মুঠো করে ধরে নিল আবরাজের পরিপাটি করে আঁচড়ানো চুল, অন্য হাতে জড়িয়ে ধরল তাকে আরো নিবিড় করে। বাঁধা হাত, অথচ অপার মুক্তির অনুভব। বিছানায় ধীরে ধীরে নুয়ে পড়তে থাকা ফিজার চোখে মুখে ভেসে উঠল ভালোবাসার এক অনাবিল ছায়া। রুম জুড়ে নিঃশব্দতা, যেন দুজনার হৃদয়ের ধ্বনি ছাড়া কিছুই নেই চারপাশে। নিঃশ্বাসে মিশে আছে এক অপার্থিব ভালোবাসার সুর, যা কক্ষ জুড়ে ছড়িয়ে দিয়েছে এক গভীর মায়াবী আবেশ। আবরাজ বউকে বিছানায় ফেলে দিতে ফিজা হাত জোড়া আবরাজের গলায় জড়িয়ে ধরল। হাত বাঁধা, অথচ সুখের এক মুহূর্ত। রুম জুড়ে পিন পতন নীরবতা, এক ভালোবাসার সুর মুখরিত কক্ষ। আবরাজের পাগলামি, পাগল করা হাতের স্পর্শ, ফিজার শরীর কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। নিজের যন্ত্রণা চোখের জলের নদী, বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। খোলা জানালার হিমেল হাওয়া, নিস্তব্ধ রাত, সবকিছু আছে, তবু কোথাও যেন এক শূন্যতা কুড়ে কুড়ে খাচ্ছে মেয়েটাকে। আবরাজ অন্ধকারে অনুভব করতে পারে স্ত্রীর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া জলের ধারা। বউয়ের ভেজা চোখের পাতায় নিজের বক্ষ পুরুষালী ওষ্ঠদয় ছুঁয়ে দিয়ে বলে উঠল, একটু সহ্য করে নাও সুগন্ধি ফুল, আমি তোমার কাছে এসে স্থির থাকতে পারি না। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন ফর দিস। সত্যি এটা কি হতে পারে? ভালোবাসা নাকি রূপের আকর্ষণ? তবুও ফিজার চোখ বন্ধ হয়ে আসে, অনুভব করে, উপভোগ করে প্রতিটা স্পর্শ। পুরুষটা ঠোঁটের ভাঁজে থাকা অধর নেড়ে নিজের সম্মতি জানান দিল। গায়ের পোশাক এদিক ওদিক ছুঁড়ে ফেলে আবরাজ। ফিজার হাত তখন আবরাজের গলায়। আবরাজ উল্টো করে আবার বালিশের সাথে চেপে ধরল মেয়েটার হাত। ফিজা আলগোছে চোখ বন্ধ করে আবরাজ খানের না বলা এক ভালোবাসার অতল সমুদ্রে হারিয়ে গেল। মহিতা বেগম আজ ঘুমোতে যাচ্ছে না। মেহরিন খাবার শেষ করে বেশ কয়েকবার বলল, কিন্তু তিনি রান্নাঘরে কি যেন করেই চলেছে। মেহরিন ফোনে কিছু করছিল, কিন্তু রান্নাঘরের লাইট জ্বলার কারণে উঠে এলো। রান্নাঘরে যাওয়ার আগেই গেটে শব্দ হলো। ভুরুজোড়া কুঁচকে এলো মেয়েটার। উকি দিয়ে মাকে দেখলো। মহিতা বেগম খুন্তি হাতে দরজায় দাঁড়িয়ে বলে উঠল, একটু চুলার ধারে যা তো। মেহরিন মাথা ঝাঁকিয়ে রান্নাঘরের দিকে গেল, তবে কৌতূহল জাগে মনে, কে এলো এত রাতে, আর মাই বা এত রাতে কি রান্না করছে। ফ্রাইং প্যানে গরুর কলিজা ভুনা দেখে সর্বপ্রথম আব্রাহামের কথা মাথায় এলো। রেস্টুরেন্টের স্মৃতির পর্দায় স্পষ্ট হয়ে উঠল সেই রাতের সুন্দর এক মুহূর্ত। সোফার ঘরে নিজের মায়ের আর স্বামীর কথোপকথন তার স্মৃতিচারণে ব্যাঘাত ঘটালো। অদ্ভুত শীতল এক স্রোত বয়ে গেল শরীর জুড়ে। কয়েক মিনিটের মধ্যে ফিরে এলো মহিতা বেগম। কিছু পলিথিন ব্যাগ রাখলো, এরপর ফ্রিজ থেকে একটা ছোট পাতিল বের করলো। লেবুর শরবত সেই পাতিলে, গ্লাসে ঢেলে আবার ছুটলেন সোফার ঘরে। মেহরিন পেছন পেছন এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে উকি দিল। আব্রাহাম সোফায় বসে, পেছনটা স্পষ্ট দেখা যাচ্ছে। ছোট ছোট চুলগুলো, ফর্সা মাথা, ঘাড় দেখা যাচ্ছে। গায়ে লাল রঙের একটা শার্ট। মেহরিনের চোখ নিভে আসে, মোটেও শার্টের কলার নিয়ে নয়। একবার শাশুড়িকে না বলে নিশি রাতের বাদলধারা মাথায় নিয়ে আসে, তো একবার বউকে না বলে গরমে কাঠখোট্টা হয়ে চলে আসে। আসুক, তাতে তার কি, এতে তার কি আসে যায়। মেহরিন তপ্ত শ্বাস ফেলে চুলার কাছে ফিরে এলো। বাটিতে তরকারি আর প্লেটে ভাত নিল। এর মধ্যে আবার মহিতা বেগম ফিরে এলো। আরো কয়েক পদ তরকারি নিলেন, মাছ মাংস, বেশ হরেক রকম আয়োজন। কিন্তু করলো কখন এত সব? মেহরিন থ মেরে দাঁড়িয়ে রইল। মহিতা বেগম সব নিজে নিয়ে গেল। পানি নিতে এসে তিনি বলে উঠল, যা রুমে যা। এরপর তিনি আবার হন্তদন্ত হয়ে ছুটলেন। আব্রাহাম খেয়ে তো এসেছে, তবে শাশুড়ির মন রক্ষার্থে অল্প কিছু খেতে বসলো। মেহরিন ওড়নাটা মাথায় দিয়ে বেরিয়ে এলো। রুমে যাওয়ার আগে মিনমিন করে সালাম দিল। আব্রাহাম এক পলক শীতল চাহনি নিক্ষেপ করলো মেয়েটার দিকে। একটা ঢিলেঢালা গেঞ্জি আর প্লাজো পরনে, ওড়না মাথায় দেওয়া। দৃষ্টি নত করে নিল আব্রাহাম, তবে সালামের উত্তর করল না। খাবারে বসে যে, তবে বিড়বিড় করে ঠিক আওড়ালো, গাধা মেয়ে কোথাকার। মেহরিন রুমে ফিরে গেল। আব্রাহাম খাওয়া শেষ করে শাশুড়ির সাথে কি নিয়ে যেন বেশ সময় নিয়ে আলোচনা করলো। মেহরিন একটু আধটু শুনল। খুব সম্ভবত বউ নিয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। আব্রাহাম রুমে এলো প্রায় ঘন্টাখানেক বাদে। মেহরিন ঘুমে ঢুলঢুল করছে। আব্রাহাম খেয়াল করেনি, ভেবেছে এমনি শুয়ে। শার্টের বাটন খুলতে খুলতে বিছানায় বসে যখন হাত ছড়িয়ে বসে বলে উঠল, অনেক গরম মেহুরানি। মেহরিনের ঘুম তৎক্ষণাৎ পালিয়ে গেল যেন। তরিতে শোয়া থেকে উঠে বসলো, মনক্ষুণ্ণ হলো বটে। বিত্তশালী এই পুরুষের এমন সাধারণ পরিবেশে মানিয়ে নিতে একটু নয় অনেক বেশি কষ্ট হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। সে এদিক ওদিক কিছু খুঁজতে খুঁজতে বলল, আপনি বসুন, আমি বাতাস করি। আব্রাহাম মেহরিনের আচানক ঘুম ঘুম স্বর ঝট করে ধরে ফেলল। ঘাড় বাঁকিয়ে মেয়েটার পানে চাইল।
আপাদ মস্তক দৃষ্টি বুলিয়ে নিল একবার। মোটা চুলের বিনুনিটা তাকে বড্ড টানলো। গম্ভীর স্বরে মেহরিনকে ডেকে উঠল, এদিক দিয়ে এসো আমার সামনে। মেহরিন ভাবলো বাতাস করার জন্য হয়তো সামনে যেতে বলেছে। মাথার ওপর সিলিং ফ্যানটা শো শো আওয়াজ করে চলছে, তবুও এসির হাওয়া কি আর ফ্যানের বাতাসের সাথে তুলনা হয়? মেহরিন হাত পাখাটা নিয়ে এসে আব্রাহামের সামনে দাঁড়ালো, হাত এদিক ওদিক দুলিয়ে বাতাস করতে লাগলো। আব্রাহাম সঙ্গে সঙ্গে বাদ সাধল। ঘোর লাগা হিমশীতল গভীর চাহনিতে মেয়েটাকে কাবু করে নিল। আব্রাহামের পুরুষালী ঠোঁটের স্পর্শ মেহরিন কানের পিঠে পেল। শরীরে শিহরণ হলো অসহ্য। হাত থেকে পাখা মেঝেতে পড়ে গেল। মেহরিন আব্রাহামের হাতের উপর একটা হাত রেখে কিছু বলতে যাচ্ছিল, তবে আব্রাহাম তার আগে মেয়েটার হাত নিজের হাতের ভাঁজে নিয়ে অধর জোড়া চেপে ধরল। নরম তুলতুলে অষ্টকূট মুখে পুরে দীর্ঘ এক অধর চুম্বনে ভরিয়ে তুলল বউকে। গলায় ঘাড়ে অজস্র অবাধ্য বিচরণ মেয়েটা মুখে খেই হারিয়ে ফেলল। সমস্ত কথা কণ্ঠনালী রোধ করে। আগে বলনি কেন বেয়াদব মেয়ে মানুষ? হঠাৎ এমন কথায় মেহরিনের বন্ধ চোখের পাতা জোড়া আরো খিচে এলো। সে তো বলতে চাচ্ছিল, তবে সময়টা তো দিল না এই পুরুষ, এখন আবার ধমকাচ্ছে। মেহরিনের কান্না পেয়ে গেল। একটুতে কেঁদে ফেলার স্বভাব বোধ হয় এই জন্মে যাবে না। ক্রন্দনরত স্বরে নাক টেনে বলল, আমি বলতে চাইছিলাম, আপনি যাওয়ার পরই সেদিন ইউমিন। মেহরিন পুরো কথা সম্পূর্ণ করার আগেই আব্রাহাম বলে উঠল। মেহরিন আবারও মাথা নেড়ে জবাব দিল, আজকে 3 দিন। আব্রাহাম ধীরে মেয়েটার ওপর থেকে উঠে বসলো। গায়ের শার্ট ঠিকঠাক করে প্যান্টের বেল্ট লাগিয়ে নিল। মেহরিনের গেঞ্জিটা ঠিক করে দিয়ে এলোমেলো চুলে হাত রাখলো। বেনুনি গাঁততে গাঁততে গুরু গম্ভীর স্বরে বলল, দীর্ঘ 28 বছর কোনো নারীকে সঙ্গ দেইনি। এই বলিষ্ঠ সুঠাম দেহে কম নারী আকৃষ্ট হয়নি, তবুও আমি কিংবা আমার মন এইসবে সায় দেয়নি। ইউ আর লাকি গার্ল মেহরিন সিদ্দিকী। হোয়াই নট? তুমি আমার মতো একজন শুদ্ধ সুপুরুষ পেয়েছো।